হাতে মাত্র আর ৩১ দিন, ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বয়ে চলেছে সময়। ধীরে ধীরে দেশ এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। ইসিতে চলছে আপিল নিষ্পত্তির শুনানি, কেউ পাচ্ছেন বৈধতা ফিরে, কেউ এখনও চালাচ্ছেন লড়াই। কদিন পরেই শুরু হবে সভা সমাবেশ, প্রার্থীরা নামবেন নির্বাচনী প্রচারণায়। ভোটের মাঠের হাল আর প্রার্থীদের পরিস্থিতি জানাতে আজকের নির্বাচনের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গণভোট নয়, শুধু জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বাহিনীগুলোর শক্তিশালী ভূমিকা প্রত্যাশা। কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার। সশস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ। প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ আরও অনেকে। সিলেট ৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। মাঠে বিএনপি জামাতের সঙ্গে অন্য দলের শক্তিশালী প্রার্থী। জোট চূড়ান্তের ওপর নির্ভর করছে ভোটের সমীকরণ। এবং মাদারীপুর ৩ আসনে বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিলে বিএনপিতে স্বস্তি। প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে জামাতও। ফেনী ৩ আসনে আলোচনায় দ্বৈত নাগরিকত্ব মামলা ইস্যু। নির্বাচনের সময় শুরুতে আজকের দিনের যে আলোচিত ঘটনাগুলো সেগুলো একটু দেখে আসতে চাই। আজকের যেই মূলত নির্বাচনের যে চ্যালেঞ্জ শুরু হয়েছে, সেই চ্যালেঞ্জে আজকে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের যে আপিল করা হয়েছে, সেই আপিল শুনানির নিষ্পত্তি যে দিন ছিল সে আজকে দ্বিতীয় দিন। আজকে আর মূলত মোট ৭০ জনের শুনানি হয়েছে, তার মধ্যে ৫৭ জনের বৈধতা ফিরে পেয়েছে। তার ভিতরে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও ছিলেন এবং ৭ জনের বাতিল হয়েছে এবং এছাড়া ৬ জনের স্থগিত রাখা হয়েছে। এবং গণভোট নয়, শুধু জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ করবে ইউর যে ২০০ জনের যে প্রতিনিধি দল আসার কথা রয়েছে এবং তারা যেটি জানিয়েছে, আজকে একটি হোটেলে তারা সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে প্রায় ২ মাসের মতো সময় আসলে তারা বাংলাদেশে অবস্থান করবেন এবং এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা পর্যবেক্ষণ করবেন। সেক্ষেত্রে তারা বলছে শুধু জাতীয় নির্বাচন তারা পর্যবেক্ষণ করবেন, এর মধ্যে গণভোট আসলে থাকবে না। এরপরে যদি দেখতে চাই, সহিংসতা ঠেকাতে প্রশাসনের জোরালো ভূমিকা চেয়েছে সশস্ত্র বাহিনী সহ মোট ১৬টি বিভাগের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের একটি সভা হয়। সেখানে আসলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছিলেন যে ভোটকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা মাঠে সেটি আসলে ঠেকাতে প্রশাসনের যে জোরালো ভূমিকা সেটি আসলে রাখতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম। তিনি বিকেলে যে প্রেস ব্রিফিং, সেই ব্রিফিংয়ে তিনি বলেছেন যে বিভিন্ন দল থেকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে অভিযোগ আসছিল, সেক্ষেত্রে সরকার এখন পর্যন্ত যেই নির্বাচন আয়োজনের জন্য যে পরিবেশ, সেই পরিবেশ দেখছে বলে জানিয়েছে। তো এই যে নির্বাচনের সময় আমরা প্রতিদিন বিভিন্ন আসন নিয়ে আলোচনা করে থাকি, আজকে আমরা আলোচনা করব সিলেট বিভাগের সিলেট জেলা নিয়ে। সিলেটের মোট ৬টি আসন রয়েছে। আজকে আমরা সিলেট ৩ আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনটি মূলত দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার রয়েছে ৪,১৬,০০০ এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,১১,৭০৯ জন এবং নারী ভোটার রয়েছে ২,০৪,২৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। এই আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫১টি। তো এখানকার আসলে প্রার্থী কারা আছেন, কারা নির্বাচনে লড়ছেন সেটি যদি একটু দেখে নিতে চাই। বিএনপির পক্ষ থেকে অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এম এ মালিক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপিতে এবং বলা যাচ্ছে যে হেভিওয়েট প্রার্থী দিয়েছে বিএনপি সিলেট ৩ আসনে। সেই সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে লোকমান আহমদ, তিনি দাঁড়িপাল্লা অর্থাৎ জামাতে ইসলামীর হয়ে লড়বেন। সে সঙ্গে শাপলাকলি এনসিপিরও প্রার্থী দেখেছি আমরা, নুরুল হুদা জুনেদ। এছাড়াও অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোও কিন্তু এবারের যে সিলেট ৩ আসন, সেই ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্যই আসলে বলা হচ্ছে যে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেই লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে সিলেট ৩ আসনে। দেখছেন নির্বাচনের সময় আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। সিলেট ৩ আসনের যেই তথ্য সেগুলো আসলে দেখছিলাম। সিলেট ৩ আসন নিয়ে আরও বিস্তারিত
জানতে চাই, সেই বিস্তারিত জানাতে দক্ষিণ সুরমা এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। আমিনুল, এই যে সিলেট 3-এ আমরা বিভিন্ন প্রার্থী দেখছি এবং যেই আলোচিত যেই দলগুলো আছে সেগুলোর সঙ্গে সঙ্গে অন্যান্য দলের প্রার্থীরাও রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে ভোটের সমীকরণটা এখন কোন দিকে যাচ্ছে? সিলেট 3 আসনটি মূলত মোটামুটি বলা যায় যে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারে নির্বাচনে, কেননা সিলেট 3 আসনে যেসব প্রার্থীরা রয়েছেন তারা অনেকেই হেভিওয়েট প্রার্থী বলে এখানকার স্থানীয়ভাবে তারা খ্যাত। তারা বিভিন্ন জায়গাতে তাদের যে গণসংযোগ যেটি আসলে তারা করছেন, জনসংযোগের যে ব্যাপারটি, তারা কিন্তু কৌশলী প্রচারণা এখন চালাচ্ছেন। একটা কথা বলে রাখি যে আওয়ামী লীগের শাসনামলে এই আসনে কিন্তু এমপি ছিলেন হাবিবুর রহমান। তিনি যেহেতু আওয়ামী লীগের শাসনামল শেষ হয়েছে, বিএনপি থেকে যিনি এখানে নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করছেন তিনি কিন্তু যুক্তরাজ্য বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি তার প্রবাসের এই জীবন ছেড়ে তিনি এখানে এসেছেন। বিএনপিতে মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু আলোচনায় রয়েছেন। তার বাইরেও কিন্তু তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানেও কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছে। জামায়াতের পক্ষ থেকে এখানে যে প্রার্থী রয়েছেন তিনিও এখানকার যিনি লোকমান আহমেদ সম্ভবত, তিনি কিন্তু এখানে একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমনটি আসলে ধারণা রয়েছে। এর বাইরেও কিন্তু একজন প্রার্থী রয়েছেন যিনি জাতীয় পার্টি থেকে এসেছেন, আতিক। তিনি কিন্তু এই এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরেই এই এলাকার রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি যখন প্রার্থী হয়েছেন এখানে কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয়েছে যে 3 জন এত শক্তিশালী প্রার্থী আসলে এবার লড়বেন। পাশাপাশি কিন্তু আপনাকে আরেকটা কথা বলে রাখি, এনসিপি থেকে যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু কেন্দ্রীয় নেতা এনসিপির, যিনি ব্যারিস্টার জুনেদ, তারও কিন্তু এখানকার ভোট ব্যাংক রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এর বাইরেও যদি বলি যে আরও একজন প্রার্থী রয়েছেন জামিয়া গহরপুরি মাদ্রাসায়, তিনি কিন্তু 20 বছর ধরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এখানকার একজন বুজুর্গ, তার সন্তান। সেই হিসেবে তার ভোট ব্যাংক এই এলাকায় অনেকটাই বেশি বলছেন এখানকার স্থানীয় মানুষজন। যে 4 জনের কথা উল্লেখ করেছি তার বাইরেও কিন্তু আরও প্রার্থী রয়েছেন। সর্বমোট 60 জন প্রার্থী এখানে রয়েছেন। এর মধ্যে রয়েছেন মুসলিউদ্দিন রাজু, আতিকুর রহমান, মোহাম্মদ আব্দুল মালিক, রেজওয়ানুল হক, লোকমান আহমদ এবং দিলওয়ার হোসেন। এই যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই হেভিওয়েট প্রার্থী। এখানে বলা হচ্ছে যে আসন সমঝোতা হতে পারে, বিশেষ করে মামুনুল হক যাকে এখানে মনোনয়ন দিয়েছেন তিনিও এখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারেন এমনটি আসলে ধারণা রয়েছে। তো এই যে ভোটার সংখ্যার কথা যদি বলি, এই আসনের প্রায় 4 লাখের মতো ভোটার রয়েছেন এবং নারী এবং পুরুষ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু প্রায় 1,90,000 এবং 1,96,000 প্লাস এরকম হতে পারে কাছাকাছি ভোটার সংখ্যা। এই সংখ্যার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এখানকার যেসব আসনগুলো, এই যে আসনটি রয়েছে এই আসন ঘিরে কিন্তু প্রার্থীদের যেরকম প্রচারণা রয়েছে সেরকম কিন্তু আইনশৃঙ্খলা জোরদারের ব্যাপারটিও এখানকার স্থানীয় প্রশাসন দেখছে। তো এই ছিল আসলে সিলেটের 3 আসনের সার্বিক খবরাখবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আমিনুল ইসলাম জানাচ্ছিলেন সিলেট 3 আসনের নির্বাচনের হালচাল। সিলেট নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু ঢাকা বিভাগে দেখতে চাই। ঢাকা বিভাগের আজকে আমরা আলোচনা করব মাদারীপুর নিয়ে। মাদারীপুরের মোট 3টি আসন রয়েছে, আজকে মাদারীপুর 3 আসন নিয়ে একটু কথা বলতে চাই। মাদারীপুর 3 আসনটি মূলত সদর, কালকিনি এবং ডাসার উপজেলার নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার রয়েছে 3,87,806 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,02,645 জন এবং নারী ভোটার রয়েছে 1,85,159 জন এবং এই মাদারীপুর 3 আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন। এই যে মাদারীপুর 3 আসন, এখানকার মোট ভোট কেন্দ্র রয়েছে 134টি এবং এটি জাতীয় সংসদের 220 নম্বর আসন। তো এখানকার আসলে যে প্রার্থীরা আসলে কারা প্রার্থী হিসেবে লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, এখানকার বিএনপির প্রার্থী ধানুশীষ প্রতীকে লড়ছেন আনিসুর রহমান তালুকদার খোকন। এখানে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, কিন্তু পরবর্তীতে যেই মনোনয়ন যেই যাচাই বাছাই, সেই যাচাই বাছাই তার অবৈধ বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ মোট 6 জন এখানে প্রার্থী মনোনয়ন কিনেছিলেন, সেখান থেকে জমা দিয়েছিলেন 6 জন, তাদের থেকে 2 জনের বাতিল হওয়ার 4 জন প্রার্থী রয়েছেন। এর সাথে দাঁড়িপাল্লা অর্থাৎ জামাত ইসলামী রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি কালকিনি পৌরসভার আমিরের দায়িত্ব পালন করছেন এবং হাত পাখাও এখানে প্রার্থী দিয়েছেন SM আজিজুল হক। এছাড়াও সুপ্রিম পার্টিরও একজন প্রার্থী রয়েছেন এখানে। অর্থাৎ বলাই যাচ্ছে যে এখানকার যে প্রার্থীরা আছেন এখন পর্যন্ত হাত পাখা এবং দাঁড়িপাল্লা অর্থাৎ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যেহেতু জোটের আভাস পাচ্ছে, জোটের যেই
প্রার্থী সেই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই কিন্তু আসলে বলা যাবে যে এখানকার নির্বাচনের যেই সমীকরণ সেটি কোন দিকে যাচ্ছে। যদিও বলা হচ্ছে যে বিদ্রোহী প্রার্থী যেহেতু বাতিল হয়েছে সেক্ষেত্রে বিএনপি স্বস্তিতেই রয়েছে। মাদারীপুর 3 আসনের তথ্যগুলো জানছিলাম, এই বিষয়ে বিস্তারিত আরও জানবো। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছে সঞ্জয় কর্মকার। অভিজিৎ আছেন মাদারীপুরে, আমরা একটু তার কাছে যেতে চাই। অভিজিৎ, কি অবস্থা? এই যে বিদ্রোহী প্রার্থী আমরা দেখেছি, যদিও তার মনোনয়ন বাতিল হয়েছে, এখন বলা হচ্ছে আসলে বিএনপি স্বস্তিতে, সেক্ষেত্রে আবার যে ইসলামী দলগুলোর জোট আছে সেক্ষেত্রে আসলে কতটা স্বস্তিতে বিএনপি এবং নির্বাচনের আসলে সমীকরণটা কোন দিকে যাচ্ছে? মাদারীপুর 3 আসন মূলত কালকিনি উপজেলা, ডাসার উপজেলা এবং পাশাপাশি মাদারীপুর সদরের 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন আনিসুর রহমান তালুকদার খোকন, এবং পরবর্তীতে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন আসাদুজ্জামান পলাশ, তিনি তার মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র ত্রুটি থাকা এবং কয়েকজন যারা স্বাক্ষর করেছেন তাদের স্বাক্ষরে মিল না পাওয়ায় কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বাতিল করেছেন। অর্থাৎ বিএনপির যে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী সেটি কিন্তু আর থাকছে না। অর্থাৎ বিএনপির আনিসুর রহমান তালুকদার খোকন এবং তার যে প্রতিদ্বন্দ্বী হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা প্রত্যাশা করছেন সেটা হলো জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছেন আজিজুল হক। অর্থাৎ এই 3 প্রার্থীর মধ্যেই মাদারীপুর 3 আসনে যে ভোটযুদ্ধ, সেই ভোটযুদ্ধ হবে বলে ভোটাররা প্রত্যাশা করছেন। এবং মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে প্রতিদিনই কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি করছেন। এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়নি, প্রচারণা, তারপরও কিন্তু তারা বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল, সভা সমাবেশ, ভোটারদের সাথে মত বিনিময় কিন্তু করে যাচ্ছেন। ভোটাররা যে প্রত্যাশা করছেন যে তারা পরিবর্তন আশা খুঁজছেন, অর্থাৎ বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছেন যেহেতু তারা মাঠে নেই এবং এই বর্তমান সুযোগটি তারা কাজে লাগাতে চান। অর্থাৎ মাদারীপুরের 3 আসনে যে উন্নয়নের স্বার্থে যে কাজ করবেন, যাকে সুখে দুঃখে সর্বত্র পাওয়া যাবে এমন প্রার্থীকে কিন্তু ভোটাররা বেছে নেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো তারা তাদের যে আইনি প্রয়োগ সেটি কিন্তু তারা করবেন। অর্থাৎ ভোটারদের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণে যাওয়া এবং ভোট দিয়ে ফিরে আসার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি কিন্তু তারা গ্রহণ করবেন। আর যে প্রার্থীরা রয়েছেন আমাদের কাছে যে তথ্য রয়েছে সবশেষ 4 জন প্রার্থী মাদারীপুরে 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এছাড়া 2 জনের মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তিনি কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিনে 2 জনের মনোনয়ন বাতিল করেছেন। অর্থাৎ এই ভোটযুদ্ধ কিন্তু 4 জন হবে মাদারীপুর 3 আসনে। তার মধ্যে আরেকজন রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির আরেকজন প্রার্থী রয়েছেন নিতাই চক্রবর্তী। অর্থাৎ তিনি কিন্তু মাঠে না থাকলেও কিন্তু তিনি কিন্তু প্রার্থী হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। তো সবকিছু মিলে বলা যায় মাদারীপুর 3 আসনে ধীরে ধীরে জমে উঠছে নির্বাচনী প্রচারণা এবং ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। তো এই ছিল আমার কাছে মাদারীপুর 3 আসনের সবশেষ। অভিজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী অভিজিৎ মাদারীপুর 3 আসনে নির্বাচনী হালচাল জানাচ্ছিলেন, সেখানকার ভোটারদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। মাদারীপুর এবং সিলেট নিয়ে আলোচনা করেছি, এবার একটু চট্টগ্রাম বিভাগে যেতে চাই। চট্টগ্রাম বিভাগের আজকে আমরা আলোচনা করব ফেনী নিয়ে। ফেনীর 3টি আসন রয়েছে, আমরা মূলত আজকে ফেনী 3 আসন নিয়ে আলোচনা করব। এটি মূলত সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা নিয়েই গঠিত। এখানকার মোট ভোটার 5,08,194 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,63,227 জন এবং নারী ভোটার 2,44,965 জন এবং এই আসনে 2 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ফেনী 3 আসনে 161টি ভোট কেন্দ্র রয়েছে এবং এটি জাতীয় সংসদের 267 নং আসন। এই আসনের প্রার্থী কারা হয়েছেন, অর্থাৎ কারা নির্বাচনে লড়ছেন সেটি যদি একটু দেখে নিতে চাই, একটু বলে নিতে চাই। এখানকার মোট 11 জন প্রার্থী এই মনোনয়ন জমা দিয়েছিলেন। 11 জনের মধ্যে 4 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং 7 জনের বৈধ হয়েছেন। তার মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন আব্দুল আউয়াল মিন্টু, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী রয়েছে দাড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সে সঙ্গে হাতপাখার প্রার্থী রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। এই 3 জন ছাড়াও কিন্তু আরও 4 জন প্রার্থী এখানে রয়েছে এবং যদি একটু বলতে চাই যে আব্দুল আউয়াল মিন্টুর যে মনোনয়ন সেই
মিন্টুর মনোনয়নের বিরুদ্ধে আপিল করেছে জামাতের যে প্রার্থী আছে ফখরুদ্দিন মানিক, তিনি তার আপিলে আসলে অভিযোগ তুলেছেন যে আব্দুল আওয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব আছে বলেই তিনি অভিযোগ করেছেন, যদিও তার হলফনামায় সেটি উল্লেখ করা নাই বলে অভিযোগ করেছেন তিনি। এবং সেই সঙ্গে দাঁড়িপাল্লার যে অর্থাৎ জামাতের যে প্রার্থী রয়েছে তার সেই অভিযোগ তিনি করেছেন। এবং এই যে ফেনী 3 আসন, এই 3 আসনের ভোটের হিসাব এবং সব মিলিয়ে তথ্যগুলো জানছিলাম। এই নিয়ে আসলে বিস্তারিত জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল, তার সঙ্গে যুক্ত হব। সজল, এই যে ফেনী 3 আসনের কথা আমরা বলছি এবং সেখানে যেটি আসলে বলছিলাম যে আপিল করেছেন এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী, তো সব মিলিয়ে নির্বাচনের মাঠের আসলে সমীকরণটা কি? সব মিলিয়ে নির্বাচনের মাঠের কথা যদি বলি, জানেন যে যাচাই বাছাই শেষে এখানে এখন পর্যন্ত 8 জন প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন। এখনও জানেন যে 20 তারিখ পর্যন্ত অনেকে হয়তো যারা বাতিল হয়েছেন তাদের মধ্য থেকে আবেদন করবেন। আজও একজন এখানে খেলাফত মজলিসের যিনি প্রার্থী তিনি আবেদনে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই নিয়ে আপনাকে যদি বলি, এখানে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এখানকার জামাতের যিনি প্রার্থী রয়েছেন ফখরুদ্দিন মোহাম্মদ। তিনি কিন্তু এই দুজন মিলেই কিন্তু ভোটের মাঠে আসলে মোটামুটি মূল লড়াইটা তাদের মধ্যে হতে পারে বলে সাধারণ মানুষ বা সাধারণ ভোটার ধরে নিচ্ছেন। যদিও তাদের প্রার্থিতা নিয়ে পরস্পরের ভিতরে কিন্তু এখন চলছে বিভিন্ন ধরনের বা অভিযোগের তীর। যেরকম আব্দুল আওয়াল মিন্টু, তিনি তার আমেরিকার যে দ্বৈত নাগরিকশিপের বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন, যদিও সেই আপিল শুনানিটি খুব সম্ভবত আগামী 17 তারিখে নিষ্পত্তি হতে পারে। এবং ওদিকে ঠিক বিএনপির পক্ষ থেকে যিনি প্রার্থী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তার পক্ষ থেকেও জামাতের প্রার্থীর বিভিন্ন মামলার তথ্য গোপনের বিষয়টিও বিভিন্ন মাধ্যমে বলছেন, যদিও আনুষ্ঠানিকভাবে কোথাও লিখিতভাবে জানাননি। সব মিলিয়ে কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন সে সকল প্রার্থীরা কিন্তু ভোটের মাঠে কিন্তু সক্রিয় রয়েছেন। সব প্রার্থী যদি আপনাকে বলি, এর মধ্যে অন্যতম রয়েছে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আবু সুফিয়ান, জামায়াত ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মোহাম্মদ আবু নাছের, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে আবুর মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারি। এছাড়াও আজকে যিনি মনোনয়ন পেয়েছেন মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। এই 8 জন প্রার্থী এখন পর্যন্ত ভোটের মাঠে লড়ে যাবেন। আর যদি ভোট কেন্দ্রিক সোনাগাজী এবং দাগনভূঞা এই দুটি উপজেলা নিয়ে এখানকার যারা ভোটার রয়েছেন তাদের যে ভাবনা, সেই ভাবনায় তারা বারবার বলছেন যে আপনারা জানেন যে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে যে এখানে নতুন চর জেগেছে, সেই চরের আউটার ভেরিবাদ না থাকায় বন্যা জলোচ্ছ্বাসে আউটার ভেরিবাদে নতুন যে সকল জনবসতি গড়ে উঠেছে তারা কিন্তু একটি জীবন ঝুঁকিতে থাকেন। যারা মনোনীত হবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন এই সকল আউটার ভেরিবাদ নির্মাণে মনোযোগী হন। এবং সোনাগাজী কিন্তু দেশের বৃহৎ যে মৎস্য শিকার, যে মৎস্য যে প্রকল্প যে এখানে জোন গড়ে উঠেছে, সেই জোন কেন্দ্রিক যেন কোনো গবেষণা কেন্দ্র করা হয় সেটিও তারা বলছেন। এবং দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল সোনাগাজীর কেন্দ্রিক, সেখানে কিন্তু তেমন স্থাপনা গড়ে ওঠেনি। সেখানে কিন্তু সেসব স্থাপনা গড়ার দাবি যারা সামনে ভোটে লড়বেন, যারা সংসদে প্রতিনিধিত্ব করবেন তাদের কাছে এ সকল দাবি জানিয়েছেন। এছাড়াও সোনাগাজীর বিভিন্ন যে চর দখল এবং যে সাধারণ মানুষের যে জীবন ঝুঁকি, এসব বিষয় নিয়ে যারা কাজ করবেন সংসদে তাদেরকে তারা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন করবেন। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেনী 3 আসনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল। নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচনের ব্যালট ছাপানোর কাগজ নির্বাচন কমিশনকে সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস। রাঙামাটিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যালটে ছাপানোর 914 মেট্রিক টন সবুজ, গোলাপি, এজুর লেড ও বাদামি সালফেট রঙের কাগজ জমা দেওয়ার কথা ছিল 15 জানুয়ারি। তবে এর আগেই চাহিদার পুরোটা বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 11টি প্রতিষ্ঠানে আরও 1200 মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছড়ি নয়, উন্নয়ন বঞ্চিত মুন্সিগঞ্জবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
আমি আছি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ ৩ আসনের সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে এই চায়ের আড্ডায় অংশগ্রহণকারীদের প্রত্যাশার কথা জানব। যার দ্বারা দেশের উন্নত হবে আর বিশেষ করে যারা শিক্ষার উপরে জোর দিবে, যে সাধারণ মানুষের পক্ষ থেকে তাকেই চাই। আমাদের জানমাল যে সরকার আমরা রক্ষা করতে পারবো, আমরা সেই সরকারই চাই। আমরা সন্ত্রাস প্রার্থী চাই না, আমরা চাই শান্তি শৃঙ্খলা প্রার্থী। আমরা মাদক মুক্ত চাই, দেশেও মানে একটা ভালো মতন চলতে পারে, আমরা এই সরকার চাই। যে মুন্সিগঞ্জ মেট্রো রেল আনতে পারবো তাকে চাই। দশে মিলি করে কেয়াস হারি জিতি না হিলাস, এরকম যাতে আমাদের সমাজটা হয়ে যায়, এরকম যে কাজ করবে এরকম একজন প্রার্থী আমরা চাই। ইনসাফ যে কায়েম করতে পারবে তাকেই সংসদে পাঠানো উচিত। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়ের।